আজকের ভিডিওটিতে যে কৃষক বন্ধুর যে নতুন প্রকল্পের যে একটা ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন, তো ফিল্ড ভেরিফিকেশনের যে যাচাইকরণ ফর্ম, সেই ফর্মটি সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন তার জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করব আমি এই ভিডিওটিতে। তো দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের যে অংশটি আছে সেটা হচ্ছে যে কৃষক বন্ধুর যে আইডি নাম্বার, আপনাদের যে কেবি আইডি নাম্বার, এই আইডি নাম্বারটি কিভাবে পাবেন তার জন্য একটি আলাদা ভিডিও আছে, সেখানে আপনারা দেখে নেবেন আই বাটনে ক্লিক করে। তো এই অংশে আপনাদের যে আইডি নাম্বার, সেই আইডি নাম্বারটা কিন্তু দিতে হবে যিনি পাচ্ছেন, উপভোক্তা। আর এই অংশে কিন্তু আপনারা কোনো রকম ফর্ম ফিল আপ করবেন না। এখানে যিনি আধিকারিক আছেন, অর্থাৎ যিনি কর্তৃপক্ষ, যিনি ভেরিফাই করবেন, তাদের কাজ এটা। তো আপনার যে কাজগুলি, সেই কাজগুলি হলো যে প্রথমে এখানে আপনার আইডি নাম্বারটা দেবেন এবং এই যে ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার যদি আপনাদের এখানে থাকে দেবেন, না থাকলে স্কিপ করবেন। তো সর্বপ্রথমে যে তথ্যগুলি আপনাদের লিখতে হবে সেটা হচ্ছে যে সুবিধাভোগীর নাম, অর্থাৎ যিনি কৃষক বন্ধুর টাকা পাবেন তার যে কৃষক বন্ধুর রেকর্ডে যে নাম আছে বা ব্যাংকের পাস বইয়ে যে নাম আছে, সেই নাম অনুযায়ী কিন্তু এখানে নামটা লিখতে হবে, শুধুমাত্র এইখানে। এবং ২ নম্বর যে অংশটি আছে সেটা হচ্ছে আপনার পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম, অর্থাৎ তা তার গার্ডিয়ান হিসেবে যদি পিতা কিংবা স্বামী বা স্ত্রী থাকে তার নাম কিন্তু এখানে লিখতে হবে। এবং ঠিকানা হিসেবে তার গ্রামের নাম লিখবেন এবং জেলা, তিনি যে জেলায় বসবাস করছেন সেই জেলা লিখবেন এখানে। ব্লক, তিনি কোন ব্লকের অন্তর্ভুক্ত সেটা লিখবেন। গ্রাম পঞ্চায়েত, তিনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আছে সেটা এখানে লিখবেন এবং কোন মৌজার অন্তর্গত আছেন সেটা এখানে লিখবেন। মৌজা বা ভিলেজ, সেই গ্রামের নাম কিন্তু এখানে লিখবেন। এবার সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস। দেখুন সুবিধাভোগীর কি বিবরণ দেবেন, এখানে যে ব্যাংক ডিটেলস চেয়েছে, অর্থাৎ সুবিধাভোগী যিনি টাকাটা পাবেন তার ব্যাংক অ্যাকাউন্টের যেখানে নামটা লিখবেন ও শাখা লিখবেন এবং এই অংশে এই ব্যাংকের আইএফএসসি কোড, সেই আইএফএসসি কোডটি লিখবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই অংশে লিখবেন এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেটা এই অংশে লিখবেন এবং আধার নাম্বারটা এখানে লিখবেন এবং এখানে যেটা আছে যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নাম্বার, সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করতে হবে এবং আপনাদের যে এসসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার, এটা কিন্তু আপনাদের ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবেন, সেটা দেখে আপনাদের যেটা রয়েছে সেটা লিখে দেবেন এবং এখানে পার্ট নাম্বার অর্থাৎ কোন বুথের অন্তর্গত সেটা এই অংশে লিখবেন। আর সিরিয়াল নাম্বার যেটা আপনার পেয়ে যাবেন, যে ভোটার লিস্টের যে তালিকা আছে সেখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছুই পেয়ে যাবেন, এখানে লিখে দেবেন। এবার ৮ নম্বর অংশে যেটা আছে সেটা হচ্ছে যে এসআইআর ডাব্লিউবিএলএ ২০২৬ ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে। যদি আপনার এখানে এসআইআর এ কোনো রকম নাম থেকে থাকে তাহলে আপনারা এস লিখবেন, যদি না থাকে তাহলে নো লিখবেন। এবং খ নম্বরে আছে যে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, অর্থাৎ আপনার যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, এসআইআর এ নাম এসেছিল এবং সেটা আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করা আছে এবং সেটা যদি পেন্ডিং থাকে তাহলে এটা এস লিখবেন, না হলে নো লিখবেন। আর যদি মুলতবি সিএ আবেদন অর্থাৎ পেন্ডিং সিএ এর জন্য আপনারা যদি এখানে আবেদন করে থাকেন, সেটা যদি পেন্ডিং থাকে তাহলে সেটা এস লিখবেন, না হলে নো লিখবেন। এবার ৯ নম্বর যে অংশটি আছে সেখানে আছে যে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি পিএম কিষানের কোনো রকম বেনিফিট পান কিনা, কোনো রকম টাকা পান কিনা। যদি পেয়ে থাকেন তাহলে এখানে এস লিখবেন, না পেয়ে থাকলে নো লিখবেন। ১০ নম্বর যে অংশটি আছে সেখানে বলা হয়েছে যে আপনার প্রধান পেশা অর্থাৎ আপনার প্রধান কাজটা কি। যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে এখানে কৃষক বা ফার্মার লিখবেন। আর যদি আপনি কোনো প্রাইমারি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বা সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো স্থায়ী কর্মী হিসেবে যদি থাকেন সেটা আপনারা লিখবেন। এরপরে আপনাদের যে অংশটি চলে আসছে ১১ নম্বরে, যে আপনাদের চাষযোগ্য জমির বিবরণ, অর্থাৎ চাষযোগ্য জমির বিবরণ যেটা আপনাদের রেকর্ড বা পর্চাতে আছে সেই অংশটি দেখে আপনারা লিখবেন যে জেএল নাম্বার, আপনাদের যেটা জেএল নাম্বার আছে সেই জেএল নাম্বারটি এখানে লিখে দেবেন এবং খতিয়ান নাম্বার, এবং দেখবেন যে রেকর্ড বা পর্চায় যে খতিয়ান নম্বরটি আছে সেই খতিয়ান নম্বরটি এখানে ইনপুট করবেন। এবার দাগ নম্বর বা প্লট নম্বর, তো যে প্লট নাম্বার আছে সেটা এখানে ইনপুট করবেন এবং চাষযোগ্য জমির পরিমাণ,
এবং আপনি কতটুকু জমি চাষ করছেন সেই চাষযোগ্য জমির পরিমাণটা এই অংশে লিখে দেবেন এবং স্বত্বলিপি আর যে তারিখ অর্থাৎ আপনার কাছে যে রেকর্ডটি আছে সেই রেকর্ডটির যে তারিখ সেই তারিখটি কিন্তু এখানে লিখতে হবে। খতিয়ানের যে তারিখটা আছে সেই তারিখটা এই অংশে লিখে দেবেন এবং আপনার যে জমির দখলের ধরন সেই দখলটা কিভাবে করেছেন, কোন সূত্রে পেয়েছেন জমিটা সেটা এখানে লিখতে হবে। যদি আপনি এটা কিনে পান তাহলে এটা আপনার লিখতে হবে পারচেজ, আর আপনি যদি উত্তরাধিকার সূত্রে পান তাহলে লিখবেন ডেথ, মিউটেশন, আর আপনি যদি এটা হস্তান্তর করে পান তাহলে লিখতে হবে ট্রান্সফার, যদি অন্যান্য ক্ষেত্রে হয় তাহলে আদার্স লিখে দেবেন। তারপরে 12 নম্বর যে পয়েন্টটি আছে সেখানে বলা হয়েছে যে আপনি আয়কর প্রদান করেন কিনা। যদি করে থাকেন তাহলে এস লিখবেন, না করলে না লিখবেন। এবার আমরা নেক্সট পেজে চলে যাব। সেই নেক্সট পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর বিবরণ। স্বামী স্ত্রীর বিবরণ বলতে এখানে একটি বিষয় বলা হয়েছে যে সুবিধাভোগী যদি স্বামী হয় তাহলে স্ত্রীর বিবরণটা এখানে দেবেন, আর যদি সুবিধাভোগী যদি স্ত্রী হয় তাহলে স্বামীর বিবরণটা এখানে আপনারা দেবেন। তো এখানে যে প্রথমে যদি সুবিধাভোগী স্বামী হয়ে থাকে তাহলে স্ত্রীর বিবরণটা এখানে আপনারা ইনপুট করবেন, অর্থাৎ এখানে স্ত্রীর নাম লিখবেন এবং তার ব্যাংকের ডিটেলসটা এখানে দেবেন। ব্যাংকের ডিটেলসে কি দেবেন? এই অংশে দেবেন যে ব্যাংকের ডিটেলসটা, যে ব্যাংকের নাম ও শাখার নাম, অর্থাৎ ব্যাংকের নাম ও শাখার নাম এখানে লিখে দেবেন। আইএফএসসি কোডটা এখানে দেবেন। ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। আর আধার কার্ডের সাথে যে যুক্ত মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করবেন এবং আধার নাম্বারটা যেটা আছে সেই আধার নাম্বারটি এখানে ইনপুট করবেন এবং যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন এবং এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন এবং পার্ট নাম্বার, এই অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার এগুলো আপনারা সেই ভোটার লিস্টে পেয়ে যাবেন। এবং আপনি KBN এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি কি কৃষক বন্ধু এর সুবিধাভোগী ছিলেন, যদি থাকেন তাহলে এটা এস লিখবেন, না থাকলে নো লিখবেন। তারপরে যে অংশটি আছে যে SIR WBLA 2026 যে ভোটের যে SDD তালিকায় যদি আপনার নাম পাওয়া গিয়ে থাকে তাহলে এটা এস লিখবেন, না পাওয়া গেলে নো লিখবেন। এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এবং সেটা যদি পেন্ডিং থাকে তাহলে এখানে এস লিখবেন, যদি না থাকে তাহলে এটা নো লিখবেন। এবং আপনি যে CAA আবেদন করছেন সেই CAA আবেদনের জন্য যদি আপনার এটা মুলতবি বা পেন্ডিং থাকে তাহলে এটা এস লিখবেন, আর যদি না থাকে তাহলে এটা নো লিখবেন। এবং 20 নম্বর যে অংশটি আছে যে PM কিষাণের সুবিধাভোগী কিনা, যদি আপনি PM কিষাণের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে এটা এস লিখবেন, আর না হয়ে থাকলে নো লিখবেন। এবং আপনার এখানে যে পেশা কি সেই পেশাটি আপনি এখানে লিখে দেবেন। যদি কৃষক হন কৃষক, এবং যদি আপনি কোনো সরকারি কর্মী হন তাহলে সেটা আপনি লিখে দেবেন। এর পরবর্তী অংশে যেটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন বা অঙ্গীকার পত্রে আপনি ঘোষণা করছেন, এই ঘোষণাটা করার পরে আপনি যিনি এই টাকা পাবেন সুবিধাভোগী তার এখানে সই সিগনেচার করবেন এবং আপনি এটা যখন জমা দেবেন এই ভেরিফাই করে সিগনেচার অফিসার আপনার এই যে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ এই অ্যাকনলেজমেন্ট অংশটি কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে। আরও একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, তো কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনের জন্য যে সমস্ত আপনাদের ডকুমেন্টস বা প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র প্রয়োজন সেগুলি হলো, যেমন প্রথম স্বামী ও স্ত্রী উভয়ের আধার কার্ডের জেরক্স এবং স্বামী স্ত্রী উভয়ের যে ভোটার কার্ডের জেরক্স এবং স্বামী স্ত্রী উভয়ের ভোটার লিস্ট যে আছে সেই ভোটার লিস্টের কিন্তু জেরক্স, স্বামী স্ত্রী উভয় ব্যাংকের যে পাসবই এবং আবেদনকারীর জমির যে হাল পর্চা সেই রেকর্ডটার জেরক্স এবং ওই জমি যদি দলিলের জেরক্স যদি ওয়ারিশ রেকর্ড হয় এবং আগত খতিয়ানের জেরক্স বা অর্ডার শিট কপি। আর 7 নম্বর যেটা একটা আধারের সাথে সংযুক্ত সচল নাম্বার। তো যে সমস্ত ডকুমেন্টসগুলি জেরক্স এবং সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে পরিষ্কার ও পরিচ্ছন্ন যেন বোঝা যায় এবং সেগুলি নথিপত্রগুলি জমা দিন এবং দ্রুত ভেরিফিকেশন সেটা সম্পন্ন হবে। আজকের মতো এই পর্যন্তই।